1 কোটি টাকার উন্নয়ন কাজে 30 লাখ টাকা লুট, বললেন হাসনাত আব্দুল্লাহ। এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভে উত্তাল খুলনা, কেএমপি কার্যালয়ে তালা। জানাবো আইএমএফ এর বিবৃতি, রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে বাংলাদেশের অর্থনীতি খারাপ। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের অভিযোগ, 10টি পারমাণবিক বোমার রসদ সরিয়ে ফেলেছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইএমএফ এর বিবৃতি, রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে বাংলাদেশের অর্থনীতি খারাপ। রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। অন্য 3টি কারণ হলো কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে অব্যাহত চাপ। আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ অনুমোদন দেওয়ার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। আইএমএফ এর সঙ্গে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির 137 কোটি মার্কিন ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। আগামীকাল 26শে জুন বাংলাদেশের হিসাবে এই অর্থ জমা হবে। গত সোমবার রাতে আইএমএফ এর বোর্ড সভায় 2 কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদন করা হয়। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ আরও বলেছে, 2024 সালে জুলাই মাসে গণ আন্দোলনের মাধ্যমে আগের সরকারের পতন হয়। তখন সামষ্টিক অর্থনীতি আরও চ্যালেঞ্জের মধ্যে পড়ে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়, যা অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে সহায়তা করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আইএমএফ কর্মসূচির অধীন তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের পর্যালোচনায় বাংলাদেশের পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক ছিল। সরকার প্রয়োজনীয় নীতিগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি বিনিময় হার আরও নমনীয় করার পাশাপাশি কর রাজস্ব বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম শুরু করেছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা আছে, এ নিয়ে কারো দ্বিমত নেই। বিনিয়োগ স্থবিরতাও কাটেনি। আইএমএফ অর্থনীতির কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা ঠিকই আছে। জাহিদ হোসেনের মতে আইএমএফ মূলত 3 ধরনের সুপারিশ করেছেন। কঠোর আর্থিক নীতি অব্যাহত রাখার কথা বলেছে। এছাড়া যে বিনিময় হার ব্যবস্থা প্রচলন করা হয়েছে তা যেন বজায় রাখা হয়, আর রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি কমাতে হবে। আইএমএফ বলছে, চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 3.8% হতে পারে। আগামী অর্থবছরে তা বেড়ে 5.4% হবে। এছাড়া মূল্যস্ফীতি পরিস্থিতিও আগামী অর্থবছরে কিছুটা সহনীয় হবে। আইএমএফ এর মতে 2025-26 অর্থবছরে মূল্যস্ফীতি গড়ে 6.2% নেমে আসতে পারে। চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি গড়ে 9.9% হওয়ার কথা বলেছে আইএমএফ। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে আইএমএফ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি নানা ধরনের সামষ্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। কঠিন পরিবেশ সত্ত্বেও আইএমএফ এর কর্মসূচির অধীনে প্রতিশ্রুত খাতগুলোর অগ্রগতি সন্তোষজনক রয়েছে এবং সরকার প্রয়োজনীয় নীতিমালা ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। এখন বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ পুনর্গঠন এবং মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া উচিত। সম্প্রতি সরকার নতুন বিনিময় হার ব্যবস্থা চালু করেছে এবং 2025-26 অর্থবছরের বাজেটে রাজস্ব বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে, যা ইতিবাচক। কঠোর মুদ্রানীতির উপর ভিত্তি করে বিভিন্ন নীতিমালার সমন্বয়ে নমনীয় বিনিময় হার এবং রাজস্ব ঘাটতি হ্রাস, এই 3টি মিলে অভ্যন্তরীণ ও বৈদেশিক খাতে ভারসাম্য স্থাপনে সহায়ক হবে বলে মনে করে আইএমএফ। সরকারি ভর্তুকি ধাপে ধাপে কমিয়ে একটি টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত বলেও মত দিয়েছে আইএমএফ। এছাড়া সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যয় দক্ষতা বাড়াতে হবে। আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করাকেই অগ্রাধিকার দিতে হবে। এই খাতে সংস্কারের জন্য ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কৌশল প্রণয়ন জরুরি। পাশাপাশি ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করে ব্যাংক খাত পুনর্গঠনের জন্য নতুন আইন দ্রুত কার্যকর করা দরকার। আইএমএফ এর মতে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছাতে হলে টেকসই কাঠামোগত সংস্কার অপরিহার্য। এর মধ্যে রয়েছে রপ্তানি বৈশিষ্ট্য, সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, সুশাসন জোরদার এবং নির্ভরযোগ্য তথ্য উপাত্তের গুণগত মান উন্নয়ন। 2023 সালের 31শে জানুয়ারি আইএমএফ বাংলাদেশের জন্য 3.5 বছর মেয়াদী 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। ঋণ কর্মসূচি অনুমোদনের সময় আইএমএফ বলেছিল, বাংলাদেশের সামষ্টিক অর্থ
অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, ঝুঁকিতে থাকা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশসম্মত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে এই ঋণ কর্মসূচি। চলতি হিসাবের ঘাটতি বেড়ে যাওয়া, টাকার দরপতন হওয়া এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া মূলত এই 3 কারণে তখন IMF এর কাছে ঋণ চেয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2023 সালে 2 ফেব্রুয়ারি প্রথম কিস্তির $47 কোটি 63 লাখ পায় বাংলাদেশ। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির $68 কোটি 10 লাখ এবং 2024 সালে জুনের তৃতীয় কিস্তির $115 কোটি বাংলাদেশ পেয়েছে। অর্থাৎ 3 কিস্তিতে এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভে উত্তাল খুলনা, কেএমপি কার্যালয়ে তালা। পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার ক্ষোভে উত্তাল খুলনা। মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও সিটিএসবির উপ পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি সদর দপ্তর ঘেরাও ও প্রধান ফটকে তালা মেরে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনতা। সামনের সড়কে টায়ার জ্বালিয়ে মুহুর্মুহু স্লোগান দেয় তারা। এতে পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। সন্ধ্যা 7:30টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় থানায় কর্মরত ছিলেন এসআই সুকান্ত দাস। কিন্তু 5ই আগস্ট ছাত্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চাকরিতে যোগ না দিয়ে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আগস্টের সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি জামায়াতের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী সহ আন্দোলনরত ছাত্রদের ব্যাপক নির্যাতনের অভিযোগ রয়েছে। জানা গেছে, হঠাৎ মঙ্গলবার বিকাল 4:15টার দিকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় এসআই সুকান্ত দাসকে একটি 3 হুইলারে যেতে দেখে বিক্ষুব্ধ জনতা মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু রাতে পুলিশ তাকে থানা হেফাজত থেকে ছেড়ে দেয়। সকালে এই খবর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুরে ছাত্ররা কেএমপি সদর দপ্তরের সামনে জড়ো হন। তাদের সঙ্গে অংশ নেন সাধারণ জনতা। কেএমপির সামনে গিয়ে দেখা যায় বিক্ষুব্ধরা স্লোগান দিচ্ছেন, এসআই সুকান্ত দাস বাইরে কেন? পুলিশ কমিশনার জবাব দে। জবাই চাই, সুকান্তের চামড়া খুলে নেব আমরা, সুকান্তের ফাঁসি চাই। অবিলম্বে পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার ও সিটিএসবির উপ পুলিশ কমিশনার এম শাকিলুজ্জামানের পদত্যাগ চাই, করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরের সিনিয়র মুখপাত্র রুমি রহমান বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাস ছাত্রদের ওপর ব্যাপক নির্যাতন নিপীড়ন চালিয়েছেন। সে একাধিক মামলার আসামি। সুকান্ত দাসকে গ্রেপ্তার ও অবিলম্বে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনা মহানগর সদস্য সচিব জহুরুল তানভীর বলেন, দেশের তৃতীয় বৃহৎ নগরী খুলনার পুলিশ কমিশনার ব্যর্থ। তিনি খুলনায় আসার পর থেকে এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি এসআই সুকান্তের মতো লোককে ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগের দোসরদের তিনি গ্রেপ্তার করছেন না। আমরা এমন লোককে খুলনায় দেখতে চাই না। আমরা কেএমপি কমিশনার হিসেবে একজন দেশপ্রেমিক যোগ্য লোককে চাই। 1 কোটি টাকার উন্নয়ন কাজে 30 লাখ টাকা লুট, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগে 1 কোটি টাকার কাজে 30 লাখ টাকায় লুট হয়ে যেত। দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত 20 বছর যাবৎ জবাবদিহিহীন একটা সমাজ গড়ে উঠেছিল। তিনি বলেন, তারা এখনও ভাবতেছে তাদের কোনো জবাবদিহি করতে হবে না, এটা হবে তাদের ভুল। আমরা যেহেতু কমিশন খাই না, সুতরাং আমরা কারো কাছে ধরা নেই। আমার ঠিকাদার এখানে কাজ করে না, আমি এখানে কমিশন খাই না, আমি কারো কাছে দায়বদ্ধ নই। সুতরাং আমার এলাকায় উন্নয়ন কাজের বরাদ্দ যথাযথভাবে প্রয়োগ হতে হবে। হাসনাত বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক্সকিউজ দেওয়া ট্রেনিং প্রাপ্ত। তাদের যে কোনো বিষয়ের জন্য এক্সকিউজ রেডি থাকে এবং পিলো পাসিং করা, অর্থাৎ এটা আমার দায়িত্ব না, ওর দায়িত্ব, এই চেয়ার না ওই চেয়ার। দেবিদ্বারের সদ্য নির্মিত একটি সড়কের অনিয়ম নিয়ে তিনি বলেন, 2 কোটি 43 লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি জনগণের কোনো কাজে আসবে না, বরং জনগণের আরও দুর্ভোগ বেড়েছে। কথা ছিল ডিভাইডার বসানোর পূর্বে 6 ইঞ্চি গাঁথনি করবে, কিন্তু তারা তা করেননি। রাস্তার পিচের ওপরেই ডিভাইডার তোলা হয়েছে, যা ধাক্কা দিলেই পড়ে যাবে। এখানে ব্লক দেওয়ার কথা ছিল, তাও দেয়নি। একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে 300 mm, কিন্তু তারা দূরত্ব দিয়েছে 400 mm। যেখানে 100 রড লাগতো সেখানে তারা 70টি রড দিয়েছে। এই অনিয়মের দায়ভার ঠিকাদার, ইঞ্জিনিয়ার এবং যারা এই কাজের দায়িত্বে ছিলেন তাদের। এ কাজে ক্ষতিপূরণ দিতে হবে। এটা এমন
হচ্ছে যে কাজের গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই।